যদি হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন, তাহলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য করছেন, তখন তো এই হুমায়ুনই বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু নেত্রী হয়ে গেছেন, তিনি মুসলিমদের জন্য কিছু করছেন না, সেই জন্যেই নাকি মুসলিম পার্টি করতে হয়েছে। সুতরাং আমি তো বলবো এটা স্ববিরোধে আক্রান্ত হুমায়ুন, এবং হুমায়ুনকে ডোন্ট টেক হিম ভেরি সিরিয়াসলি। আমি অন্তত ওনাকে খুব সিরিয়াসলি নিই না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা মুসলিম দল গতবারের নির্বাচনে আমরা দেখেছি আইএসএফ, এবারে দেখছি হুমায়ুন, এবং তার সাথে সিপিএম এর রাজ্য সম্পাদক, সর্বভারতীয় পার্টির পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম, তিনি বৈঠক করছেন, এবং তার জন্য সিপিএম এর দলের অনেক নেতাই অস্বস্তিতে পড়েছে, বিশেষ করে যুব যারা রয়েছে তারাও এটাতে অস্বস্তিতে পড়েছে। তাহলে এহেন হুমায়ুন তিনি সিপিএম এর সাথে গোপন বৈঠক করেন, এবং তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, আচ্ছা উনি কি কচি খোকা? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আর 70% মানুষকে কুচে কেটে এবং ফেলে দেবো, এবং তারপর সেটা আবার আজকে ক্ষমাও চাইলেন। সুতরাং সমস্ত ক্ষমা চাওয়ার ফলে উনি হিন্দু ভোট চাইছেন না, কিন্তু উনি যেটা করছেন সেটা হিন্দুদের সমর্থন আদায় করার জন্য করছেন এমনটা না। তিনি হাইপার যাকে বলে একদম কট্টর মুসলমান ভোটটাকেই চাইছেন, এবং মমতার মুসলিম ভোট ব্যাংকটাকে ভাঙতে চাইছেন। এটাই তো প্রধান উদ্দেশ্য। সেখানে এই কথাটা যে বলছেন হিন্দুদের হয়ে, এই হিন্দুদের কাছে ক্ষমা প্রার্থনা, এটা হিন্দু ভোটের জন্য নয়। উনি জানেন যে ওনার হিন্দু ভোটের ওপর উনি ভরসা করে নেই। এটা কেন বলছে? যাতে মমতার মুসলিম ভোট পাশাপাশি হিন্দু ভোটের যে মমতা যে তার যে থাবা রয়েছে, অর্থাৎ মমতা তো শুধু মুসলমান ভোটে যেতে না, তাহলে এই আসন পাওয়া যায় না। তাহলে হিন্দু ভোটে যদি পান, তাহলে এখন যদি এই কথা বলার জন্য হিন্দুরা যদি বিগড়ে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম বিরোধী প্রমাণ করার থেকেও উনি যেন হিন্দু বিরোধী, এই কথাটা যেটা তুমি বলছো, তাতে হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রমাণ করতে চাইছেন। কিন্তু সাধারণ মানুষ কি চাইছে সেইটা এখনো তো ভোট হয়নি, সুতরাং শেষ কথা আমিও বলতে পারবো না, আমি পোলস্টার বা জ্যোতিষী নই। কিন্তু এইটুকু বলতে পারি যে হুমায়ুনও যেরকম কচি খোকা নন, উনি ভেবেচিন্তেই বলছেন, কিন্তু সাধারণ মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, কেন সাধারণ মানুষও কিন্তু কচি খোকা নয়। সুতরাং আমার যেটা মনে হয় একটা উদ্দেশ্য নিয়ে, এবং এর মধ্যে একটা ডেসপারেশন আছে। হুমায়ুন যেটা ভেবেছিলেন যে যতটা প্রথমে প্যান বেঙ্গল ভেবেছিলেন গোটা বাংলায়, এখন আইএসএফ এর সাথে হাত মিলিয়ে একটা সন্ধি করে যদি হয়, কংগ্রেস সিপিএমও যদি ওদের সঙ্গে থাকে, একটা মমতা বিরোধী ভোট, অর্থাৎ কিছু এমএলএ পেতে চাইছেন, তাই না? মোদ্দা লক্ষ্যটা হচ্ছে ওনার যে উনি যেখানে এমএলএ এবং ওনার আশেপাশের যে বেলডাঙ্গা, যেখানে একটু রাজনৈতিক ধর্মীয় মেরুকরণ রয়েছে, এইসব জায়গায়, অর্থাৎ সোজা কথায় যেখানে হিন্দু মুসলিম দ্বৈরথের একটা রাজনৈতিক সম্ভাবনা থাকে, এই জায়গা থেকে 2-3টে যদি উনি বিধায়ক পান, এখন এইসব সংখ্যা কে কি হবে না হবে আমি যাচ্ছি না, আর আমি তো যাইও নি ঘটনাস্থলে, খামোখা আমি এখানে কলকাতায় বসে কেন প্রেডিক্ট করব যে কটা আসন পাবে কটা আসন পাবে না। কিন্তু রাজনীতিটা হুমায়ুন যেটা করছেন সেইটা যে আসলে মমতাকে প্যাঁচে ফেলার জন্য, ঠিক আছে মমতা বিরোধিতা করছেন, কিন্তু তার বদলে বিজেপির সঙ্গে ওনার কোনো গোপন সন্ধি হয়েছে কিনা সেটা আমরা তো কোনো প্রমাণ নেই আমাদের কাছে। কিন্তু এই কথাবার্তাগুলো দেখে মনে হচ্ছে বিজেপি, অর্থাৎ উনি যদি হিন্দুদের কাছে ক্ষমা চান, তাহলে যদি মমতার বিরুদ্ধে যদি হিন্দু ভোটটা কিছুটা হলেও যায়, তাহলে সেই হিন্দু ভোটটা কোথায় যাবে? হুমায়ুনের কাছে যাবে না, বিজেপির কাছে যাবে। তার মানে হুমায়ুন বিজেপির ভোট বাড়ানোর চেষ্টা করছেন। সুতরাং হুমায়ুন একজন বিজেপির এজেন্ট, এবং তার সাথে কি নিজেকে, তার এই যে জনতা উন্নয়ন পার্টি, সেটাকে ধর্মনিরপেক্ষ হিসাবে সাধারণ মানুষের দেখানোর একটা চেষ্টা। হিন্দুদের কাছে ক্ষমা চাইছেন, শুধু বলছেন আমি, এবং যেটা বললেন যে আগামী দিনেও কোনো প্রার্থীকে জেতানোর জন্য কারোর আবেগে আঘাত করব না, এই বিষয়ে কথা। এখন আগামী দিনে কি হবে না হবে, হুমায়ুনের আগামী রাজনৈতিক ভবিষ্যৎ কি আমরা জানি না, এবারের ভোটই বোঝা যাবে। কিন্তু একটা জিনিস যেটা তুমি বলছো তার সাথে আমি সম্পূর্ণ একমত, এবং তুমি যথেষ্ট ভালো পার্সপেক্টিভটা বলেছো, যে হুমায়ুন যেটা করছেন তার একটা রাজনৈতিক পার্সপেক্টিভ আছে। অর্থাৎ হুমায়ুনও কিন্তু, যেটা আমি বললাম, কচি খোকা নন। অর্থাৎ হুমায়ুনের পলিটিক্সটা যেটা উনি করছেন তার মধ্যে একটা সচেতন সিদ্ধান্ত আছে যে এইটা বলে
এইটা করতে হবে। অর্থাৎ কিছুটা মুসলমান ভোট নিজে করায়ত্ত করা, নিজের ঝুলিতে ফেলা, আর হিন্দু ভোট যাতে মমতা না পায় তার ব্যবস্থা করা। অর্থাৎ এখন কিন্তু মানে হুমায়ুনের কাছে প্রধান শত্রু হলো কিন্তু অন্য কেউ নয়, বিজেপি নয়, প্রধান শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে স্যার অন্য প্রসঙ্গে যাব। এসআইআর নিয়ে আমরা দেখছি এ রাজ্যে অনেক রাজনৈতিক চড়াই উতরাই হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দিল্লিতে গিয়েছেন নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে, জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক, এবং বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে যেটা বললেন যে চূড়ান্ত অপমান করা হচ্ছে এবং তার সঙ্গে আক্রান্ত পরিবারেরও বেশ কিছু সদস্য ছিল। এই যে বারংবার এসআইআরে, এবং প্রথম থেকে বিরোধিতা করছিলেন কিন্তু কোথাও গিয়ে তিনি আটকাতে তো পারেননি। কিভাবে দেখছেন এই বিষয়টাকে, নির্বাচন কমিশনের এই যে দেখুন, এসআইআর এর বিরুদ্ধে কিন্তু মমতা নয়, অর্থাৎ এসআইআর চাইছেন না মমতা, এইটা ঠিক নয়। এসআইআর তো করতেই হবে। এসআইআর মানে কি, মানে একটা বিশেষ নিবিড় মানে পর্যালোচনা পর্যবেক্ষণ করে সংশোধন, ভোটার তালিকা সংশোধন। এসআইআর তো সবসময় হয়, কিন্তু প্রথমে তো উনি বলেছিলেন, কিন্তু উনি যেটা বলেছিলেন যে এই যে ভোটের 1 মাস আগে বা 2 মাস আগে যখন করা হচ্ছে, এবং সেটা উনি বলেছিলেন যে আমি এই এসআইআরটা হতে দেব না। এখন এসআইআরটা হতে দেবো না, এটা একটা পলিটিক্যাল রেটরিক্স, অর্থাৎ আমি এটা মানব না, এটা একটা চরম সিদ্ধান্ত এবং তাতে মবিলাইজ করা। কিন্তু উনি যদি সংবিধান মানেন তাহলে নির্বাচন কমিশন তো সাংবিধানিক একটা সংস্থা, উনি তার উপর চাপ সৃষ্টি করতে পারেন, বিরোধিতা করতে পারেন, কিন্তু বিজ্ঞপ্তি যদি নির্বাচন কমিশন জারি করে তাহলে সেটাকে উনি কাগজটা ছিঁড়ে ফেলে দিতে পারেন না। সুতরাং তিনি না চাইলেও তিনি সেটা সাংবিধানিকভাবে কিন্তু আবার গ্রহণও করেছেন। আজকে যদি উনি গ্রহণ না করতেন তাহলে অপশনটা কি আছে? তাহলে সেক্ষেত্রে তো মমতা বন্দ্যোপাধ্যায়কেই বলা হতো যে তিনি সংবিধান ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। এখন এই রকম একটা সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় হতে দেননি। উনি এসআইআরটা মেনে নিয়েছেন, কিন্তু যেটা তেজস্বী যাদব বা রাহুল গান্ধী বিহারে করতে পারেননি, উনি কিন্তু কতগুলো চিঠি দিয়েছেন। চিঠিগুলো যদি উত্তর পেতেন তাহলে হয়তো দিল্লি যেতে হতো না। এবং দিল্লি চলো, এটা একটা বাঙালি রাজনীতির কিন্তু এই র্যাডিক্যালিজমটা আজকে নয়, নেতাজি সুভাষ বোস শিখিয়ে দিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্বতঃস্ফূর্তভাবে দিল্লিতেও আজকে বঙ্গভবনে যাওয়া, এবং উনি আটপৌরে যে শাড়ি পরেছিলেন সেভাবে চলে গেছেন। কারণ এটা থেকে একটা জিনিস বোঝা যায় যে উনি কিন্তু একটা নিজার্ক রিয়াকশন ওনার মধ্যে রয়েছে, অর্থাৎ একটা রিফ্লেক্স অ্যাকশন আছে। এইটাই মমতা, স্বতঃস্ফূর্ততার সঙ্গে উনি কিন্তু বিরোধিতা করছেন। উনি কালো পোশাক পরে, লয়ারের পোশাক এবং কালো পোশাক, আবার কালো রঙের মধ্যে একটা প্রতিবাদ এবং বিরোধিতা আছে। যারা ছিলেন প্রত্যেকেই কালো পোশাক পরেছিলেন। সুতরাং এটা একটা সিম্বলিক জেস্চার অফ দ্য ডেলিগেশন। উনি চেয়েছিলেন যে পুরো কনভারসেশনটা মুখ্য নির্বাচন কমিশনারের সাথে একটা প্রকাশ করে দেওয়া হোক মিডিয়াতে। নির্বাচন কমিশন রাজি হয়নি, এবং নির্বাচন কমিশন রাজি না হওয়ায় যেটা হয়েছে যে যার ফলে এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটাই ভেতরে কি হয়েছে না হয়েছে আমাদের সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেই করতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে সেটা ওপেন করে দাও না, তাহলে আমি কি বলছি উনি কি বলছেন সবটাই মানুষ শুনুক। যাই হোক, সেটা নির্বাচন কমিশন হতে দেয়নি। কিন্তু এখন যেটা হলো, মমতা যেভাবে বিরোধিতা করছে এসআইআর এর, এবং যেভাবে কেন দিল্লিতে গিয়ে করছে, দুটো কারণ আমি বলবো। একটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সংসদীয় দলের লোকসভার নেতা, কিন্তু নির্বাচন কমিশনের সাথে যুদ্ধটা কিন্তু হচ্ছে রাজ্য সরকারের। সেখানে রাজ্য সরকারের মুখিয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নির্বাচন কমিশনের রাজ্য সরকার, এখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এমএলএও নন এবং তিনি কিন্তু রাজ্য সরকারেরও কোনো অঙ্গ নন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কেই যেতে হবে, এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি কিন্তু আজকে সুপ্রিম কোর্টে যখন যাচ্ছেন তিনি দোলা সেন বা অন্যদের মামলার একটা ভিত্তিতে যাচ্ছেন, সেখানে অ্যাপিয়ার করবেন দলের নেত্রী হিসেবে। কিন্তু এটা উনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবেও কিন্তু গোটা দেশের কাছে ওনার এই অ্যাক্টিভিটিসটা, এটাকে যতই মিডিয়া ইভেন্ট বলে কটাক্ষ করা হোক, উনি কিন্তু মুন্সিয়ানার সাথে রাজ্যের ইস্যুটাকে ভোটের আগে সর্বভারতীয় ক্ষেত্রে নিয়ে গিয়ে উনি কিন্তু সাধারণ মানুষের সে যন্ত্রণা, কারণ পরিবারকে নিয়ে গেছে, যারা মৃত তারা গেছে, যারা আত্মহত্যা করেছে তাদের পরিবার গেছে, এইটা কিন্তু উনি সাধারণ মানুষের কাছে, এটা কিন্তু মমতা যে প্রথম করছেন তা তো নয়। আগে তো বোট ক্লাবে ধর্ণা হতো, বোট ক্লাবে ধর্ণা বন্ধ করে দেওয়া হলো দেবীলালের সময়, যখন চাষিরা এসে 1 মাস ধরে দখল করে রেখেছিল সেই সময়। তো এখন সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে
উনি দেখাচ্ছেন সর্বভারতীয় ক্ষেত্রে এটাতে তিনি কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে একটা জিহাদ ঘোষণা করছেন এবং সেইটা করছেন এসআইআরকে কেন্দ্র করে, অর্থাৎ নির্বাচন ফেব্রুয়ারি মাসে 14 তারিখে পূর্ণ তালিকা ঘোষণা করার কথা। জানি না ঠিক সময় হবে কিনা, দেরিও হতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে এখন কিন্তু ইলেকশন কমিশনের সাথে মমতার যে লড়াই, সেই লড়াইটাকে কেন্দ্র বনাম মমতা হয়ে গেছে। তার ফলে একদিক থেকে এটাও তো লক্ষ্য করো যে বিজেপি কিন্তু সাংগঠনিকভাবে রাজ্য স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্যুগুলো নিয়ে, রাজ্যের ইস্যুগুলোকে নিয়ে যে রাজ্য স্তরে কোনো আন্দোলন দেখা যাচ্ছে আমি তো অন্তত দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা কি দেখছি, টিভি খুললেই দেখতে পাচ্ছি, সংবাদ মাধ্যম খুললেই দেখতে পাচ্ছি যে দিল্লি বনাম মমতা। এখন এইটা মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রেংথ, মমতা বন্দ্যোপাধ্যায় এটা করতে সক্ষম হয়েছে। এবং এই যে এসআইআর এর বারবার হিয়ারিং এ ডাকা হচ্ছে, মানুষকে হেনস্থা করা হচ্ছে, যারা গরিব মানুষ, যাদের হয়তো একদিন কাজে বেরোলে তাদের রোজগার, কাজে না বেরোলে তাদের ওই 200 টাকা 400 টাকার রোজগারটা হবে না, শুধুমাত্র ডেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে তাদেরকে জাস্ট একটা সাইন করিয়ে বা সই করিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এগুলো কি ভোটের সময় ভোট দিতে গিয়ে সাধারণ মানুষ মনে রাখবে? এই জিনিসটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় মূলধন করছে। আমার এখনো মনে আছে যখন সিঙ্গুরের আন্দোলন চলছিল, তখন লন্ডনে বসে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে মৈত্রীশ আমাকে বলেছিলেন, যে মৈত্রীশ ঘটক আমাকে অর্থনীতিবিদ, আমাকে বলেছিলেন, বাঙালি অর্থনীতিবিদ, যে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আ সাকসেসফুল এন্টারপ্রেনার, পলিটিক্যাল এন্টারপ্রেনার অফ দ্য ডিসকন্টেন্ট অফ বেঙ্গল। অর্থাৎ সাধারণ মানুষের বাংলায় যে অসন্তোষ, সেই অসন্তোষের পলিটিক্যাল এন্টারপ্রেনার যেটা, অর্থাৎ রাজনৈতিক যে ক্যাপিটাল করে উদ্যোগী হওয়া, সেটা সাধারণত এন্টারপ্রেনারশিপটা ব্যবহার হয় ব্যবসার ক্ষেত্রে। এটা খুব সুন্দর একটা মানে ইউজ করেছিল মৈত্রীশ, যে শি ইজ দ্য সাকসেসফুল পলিটিক্যাল এন্টারপ্রেনার অফ দ্য ডিসকন্টেন্ট অফ বেঙ্গল। বাংলার যেখানে যত অশান্তি, অসন্তোষ, মানুষের দুঃখ কষ্ট, সিঙ্গুরে যে জমি চলে যাচ্ছে, এইটা আজও কিন্তু মমতা, এই যে মানুষের, আজকেই আমি দেখছিলাম যে বইমেলাতে একজন বইমেলার কর্ণধার, তারই মানে প্রকাশনা সংস্থার মালিক, সে বলল যে আমি আসতে পারছি না, অনেক দেরি হয়ে যাবে। তার কারণ কোনো আমার জানা ছিল না, হঠাৎ একটা নোটিশ এসে গেছে, আজকেই আমাকে ইলেকশন কমিশনের জন্য যেতে হবে। আমি কেন পরে যাবে, দুদিন বাদে যাবে? বললো না, আজকেই যেতে হবে, নইলে দেরি হয়ে যাবে। ওরা বলেছে যেতে হবে, কী সব ভুল টুল ধরা পড়েছে, কোনো আমি জানি কোনো ভুল নয়, হ্যারাসমেন্ট করছে। তো এখন এই যে হ্যারাসমেন্টটা, যে বইমেলা যার ব্যবসা, যার সেই দিনে তার কালকে বইমেলা শেষ হয়ে যাবে, আজকে সে আসতে পারছে না বইমেলা, তো তার তো নির্বাচন কমিশনের বিরুদ্ধেই রাখতে হবে, এটা তো মমতা করাচ্ছে না। তাহলে এই যে এত যে আত্মহত্যা, এই আত্মহত্যাগুলো তো মমতা তো গলা টিপে তাদেরকে মেরে ফেলেনি। তো এই এতজন মানুষের যে দুঃখের যে ঘটনা, সেইটা নিয়ে কিন্তু বিজেপি কাঁদছে না। বিজেপি সেখানে বলছে যে নাটক করছে। যারা মারা গেছে তারা বেশিরভাগই কিন্তু হিন্দু, এবং সেই হিন্দুদের বেশি হ্যারাসও হচ্ছে। তো এই জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব সচেতনভাবে করতে হচ্ছে তা না, এই অসন্তোষটা ন্যাচারাল, যে কারণে সংবাদ মাধ্যমও কিন্তু যারা মমতা বিরোধী, তারাও কিন্তু মানুষের এই দুঃখ কষ্টটাকে নিয়ে তারাও কিন্তু প্রচার করছে। এই হ্যারাসমেন্টটা কি বিজেপির বিপক্ষে যাবে ভোট যখন মানুষ দিতে যাবে তখন? আমার তো মনে হয় যাবে বিরুদ্ধে। তার কারণ বিজেপি যদি আরেকটু বুদ্ধিমানের মতো এই রকম ছোটোখাটো ব্যাপার নিয়ে অহেতুক ঝামেলা না করে, তাদের যে অর্থাৎ তারা ইস্যু খুঁজছে, একটা নেগেটিভ ইস্যু। কেননা মমতা কি করেছে, মমতা এটা মানে শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো কথা না বলে কটা কথা শুভেন্দুর বিরুদ্ধে বলে মমতা তো মোদি অমিত শাহদের নিয়েই পড়ে আছে। এটার মধ্যে একটা কৌশল আছে। তারপরে তুমি যেটা বলছো আমি একমত, যে এর ফলে বিজেপির পক্ষে তার যে স্ট্রেংথ, আমি বলছি না 10 বছর পরে কী হবে আমি জানি না, বিজেপি নিশ্চয়ই ধীরে ধীরে গোকুলে বাড়িছে। তার কারণটা হচ্ছে যে বিজেপি তো আগে যা ছিল এখন সেই জায়গায় নেই, বিজেপি অনেকটাই এগিয়ে চলে গেছে। সুতরাং আগামী দিনে কী হবে আমি জানি না, কিন্তু ওই যেটা বললাম যে ধীরে ধীরে ওরা ভাবছে যে আমরা গোকুলে বাড়ছি, এটা ওরা ভাবছে, আমি সেই যে ওদের কথা বলছি। তো এখন সেই অ্যাপ্রোচটারই বিজেপি এগোচ্ছে, বাট দ্যাট ইজ লং টার্ম। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মমতা বিজেপিকে 10 গোল দিচ্ছে।